তোমরা সকালেই রওনা করলে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে যাবে, আর সাগরের পাড়ে পৌঁছাতে পৌঁছাতে তোমাদের আরও 1 ঘন্টা লাগবে। আর এত রাতে সাগর পাড়ে কোনো মানুষ থাকবে না, কিন্তু তোমরা সাগর পাড়ে পৌঁছানোর পর দেখতে পারবে সেখানে 200 জন জিন দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কেউই কিন্তু মানুষ থাকবে না, তারা সকলেই থাকবে জিন, যাদের কথা একটু আগেই তোমাকে আমি বলেছিলাম। তাদের সবাইকে নিয়ে তুমি সাগর পাড়ে গিয়ে তোমার হাতের রূপালী কাঠি আর সোনালি তরবারি নিয়ে সেই কথাটি উচ্চারণ করবে, আর জাদুর নৌকায় করে রওনা করবে পাতালপুরের উদ্দেশ্যে। সর্দার জুম্মান আর আমার বন্ধু ফারুক আমাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমি পরীকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আর বাবা খাওয়া দাওয়া করি, তারপর আমি আমার ঘরে চলে আসি। আয়শা পরি আজও আমার সাথে থাকবে, তাই আমি তাকে আমার রুমে থাকার ব্যবস্থা করে আমি মাটিতে আলাদাভাবে বিছানা করি। আমাকে আলাদাভাবে বিছানা করতে দেখে পরি আমাকে বলে, বিয়ের পরেও কি আপনি এভাবেই ঘুমাবেন নাকি আলাদা আলাদা? আমি পরীকে বলি, বিয়ের পর মানে? পরীটি বলে, আপনি আসলেই একটা বোকার ডিম, আপনাকে সব কিছু কি বুঝিয়ে দিতে হবেন? ঘুমান তো আপনি, আপনি ঘুমান, আমিও ঘুমালাম। পরি তার বিছানার উপাস হয়ে ঘুমিয়ে পড়ল। আমি কিছুটা বুঝতে পারলেও এই বিষয়ে আর কোনো কথা বলি না। আমি নিজের মতো করে মাটিতে বিছানা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন আমি বাবাকে বলি, বাবা, আমি আজকে ফারুকের সাথে তার বাড়িতে থাকবো, আমি আসতে পারবো না কিন্তু। আর আসলে ফারুকের বাবা মা এক জায়গায় বেড়াতে যাচ্ছে, তো আমাকে তার সাথে থাকতে বলেছে রাতে, তাই আমি সকাল সকালই তার ওইখানে চলে যাব। বাবা বলে, ঠিক আছে, যা, সমস্যা নেই। আমি জানি আমার বাবাকে মিথ্যা কথা বলেছি, তবে এটা ছাড়া আমার আর কোনোই উপায় ছিল না। সকাল সকাল আমি আর পরি বের হয়ে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। জিন সর্দারের কথা মতো ঠিক জায়গায় পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা 20 বেজে যায়। আমরা সেখানে যাওয়ার পর দেখি চারপাশে খুব নিরিবিলি, তবে একটি জায়গাতে 200 জন লোক একসাথে দাঁড়িয়ে আছে, যারা কিনা সকলেই সাদা পাঞ্জাবি পরা আর মাথায় টুপি পরা। কিন্তু অবাক করার বিষয়ে তাদের সকলের হাতেই একটা করে তরবারি। আমি আর পরে বুঝতে পারি এরা 200 জনই হচ্ছে জিন সদাগরের সাথে, তাই আমি আর পরি সেই দিকে তাদের কাছে এগিয়ে যাই। আমরা তাদের সামনে এগিয়ে গিয়ে একটি সালাম দেই, আসসালামু আলাইকুম। তারা আমাদের সালামের উত্তর দিয়ে বলে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আপনারা এসেছেন, চলেন সাগরের উদ্দেশ্যে রওনা করা যাক। আমরা সকলে মিলে সাগরের পাড়ে পানিতে নেমে পড়ি। তারপর আমি আমার ব্যাগের ভেতর থেকে সেই দুটি জাদুর জিনিস বের করি, একটি রূপালী কাঠি আর একটি সোনার তরোয়ারি। সেই দুটি আমার 2 হাতে রেখে আমি বলি, জাদুর কাঠি ও জাদুর তরবারি, আমাকে একটি জাদুর নৌকা এনে দাও, যেটা আমাদের পাতালপুরীতে নিয়ে যাবে। তখনই আমার হাতে থাকা জাদুর কাঠি ও জাদুর তরবার এই দুটি একত্রিতভাবে মিলে যায় আর আস্তে আস্তে পানির দিকে চলে যায়। কিছুক্ষণ পরেই পানির নিচ থেকে ভেসে ওঠে জাদুর একটা নৌকা। আমরা সকলেই সেই নৌকার উপরে উঠে বসি, আর নৌকাটি আস্তে আস্তে আবার পানির নিচে পড়ে যেতে শুরু করলো। আমি পরীকে বলি, আমরা তো নিঃশ্বাস নিতে পারবো না পানির নিচে, কি হবে এখন? পরে বলে, তুমি নিশ্চিন্তে বসে থাকো, দেখো কি হয় না হয়। তখনই দেখি জাদুর নৌকার চারপাশ দিয়ে কাচের দেয়ালের মতো একটি বক্স হয়ে গেল। আমরা পানির নিচে একটি নৌকার ভিতর বসে আছি, তবে সবথেকে অবাক করার বিষয়, আমরা পানির নিচে ওই নৌকার ভিতর শ্বাস নিতেও পারছি। নৌকাটি চলতে শুরু করলো পাতালপুরের উদ্দেশ্যে। 1 ঘন্টা চলার পর নৌকাটি এসে থামলো ওই পাতালপুরীর সামনে। আমরা সকলেই দেখলাম একটা অদ্ভুত ধরনের একটি দেশ। পানির নিচে থাকার পরেও এই দেশের ভেতরে চারপাশে পানি প্রবেশ করতে পারছে না। তারপর আমরা সকলেই জাদুর নৌকা থেকে নেমে পাতালপুরের ভিতরে প্রবেশ করলাম। এটা যেন একটা ভিন্ন ধরনের দুনিয়ায় চলে এসেছি। চারপাশে অনেক ধরনের গাছপালা, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না সমুদ্রের তলে এত গভীরে অদ্ভুত ধরনের একটি দেশ আছে। আমরা হাঁটতে হাঁটতে পাতালপুরের রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছাই। প্রসাদের সামনে 10 জন খারাপ জিন পাহারা দিচ্ছে। আমাদের সাথে থাকা 200 জন সাথী আমাদেরকে বলল, আপনারা এখানে দাঁড়ান, আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা বলে তারা ওই 10 জনের দিকে এগিয়ে গেল। তাদেরকে দেখে সেই 10 জন খুব রাগান্বিত হয়ে বলল, তোমাদের এত বড় সাহস, তোমরা পাতালপুরীতে আসার দুঃসাহস দেখিয়েছ, এখনই চলে যাও আমাদের পাতালপুরে ছেড়ে, নয়তো আমাদের সম্রাট শিবনাথ যদি জানতে পারে তোমাদের সকলকে হত্যা করবে। তখন আমাদের সাথীরা তাদের বলল, আমরা ভালো করেই জানি শিবনাথ এখন পাতালপুরীতে নেই, আর আমাদের এখানে আসার কারণ হচ্ছে তোমরা একটি পরীকে বন্দী করে রেখেছ, আমরা সেই পরীকে উদ্ধার করতেই এসেছি। ভালোই ভালোই বলছি,
তোমরা সেই পরীকে মুক্ত করে আমাদের হাতে তুলে দাও। তখনই সেই 10 জন খারাপ জিন আমাদের সাথীদের বলল, কখনোই না, আমরা তোমাদের হাতে সেই পরীকে উঠিয়ে দেব না। কই, তোমরা সবাই বের হও তো। আমরা দেখলাম প্রসাদের ভিতর থেকে আরও 40 জন খারাপ জিন সেই 10 জনার সামনে এসে দাঁড়ালো। আমাদের সাথীরা তাদেরকে অনেকভাবে বোঝানোর ও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই ভয় পাচ্ছিল না। একটা পর্যায়ে সেই 50 জনের থেকে একজন খারাপ জিন এগিয়ে এসে আমাদের সাথীদের ভিতর থেকে 2 জনকে হত্যা করল। এটা দেখে আমি অনেক রেগে যাই, আর আমি আমার সাথীদেরকে বলি, আমি আদেশ করছি তাদের সকলকে তোমরা হত্যা করো। আমার আদেশ পাওয়ার সাথে সাথেই তারা সকলে ঝাঁপিয়ে পড়ল সেই 50 জন খারাপ জিনের উপরে। চোখের পলকেই তাদের সকলকে হত্যা করল তারা। তারপর আমার কাছে এসে বলল, এটা আমরা কি করলাম? এ আপনি কেমন আদেশ করলেন? সর্দার জম্মুন বলেছিল শুধু তাদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু আমরা তো তাদেরকে হত্যাই করে ফেললাম।